কাছে আয়, আয় খোকা, আয় খোকা, আয় আয় আমার কাছে আয় খোকা, আয় কাছে আয়, আমার কাছে আয়। অমিয়, এই অমিয়, এই অমিয়, কি হলো? তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? বল কিছু। আরে বল। কিছু না। কটা বাজে? 5:30। জেট ল্যাগ এখনো কাটেনি? তোকে কতক্ষণ ধরে ডাকছি বলতো? জলদি ফ্রেশ হয়ে নে, আমাদের অনেকটা জার্নি করতে হবে। আচ্ছা, আমরা যাব কিসে? কিসে আবার? আমার গাড়িতে। এত বছর বিদেশে থাকার পর তুই যে পাবলিক বাসের ধকল নিতে পারবি না সেটা আমি ভালো করে জানি। আর শোন, এখান থেকে হিসার প্রায় 176 কিলোমিটার মতো। কমপক্ষে ঘন্টা 5 সময় তো লেগেই যাবে। জলদি রেডি হয়ে নে। আরে ওঠ, কি হলো? ওঠ। আরে গিভ মি 10 minutes ব্রো। হ্যাঁ রে সুকান্ত, হ্যাঁ, আমরা কোন রুটটা ধরবো রে? ঝজ্জর বাইপাস ধরে হাইওয়ে 9-এ উঠবো। আচ্ছা, তাহলে গুগল ম্যাপটা খুলে নিই। খুলতেই পারিস, সুবিধা হবে। হ্যাঁ রে, তোর মনে আছে সেই প্রাইমারি স্কুলের কথা? সেই বইয়ের ব্যাগ, জলের বোতল, গোল্ডেন ডেজ অফ লাইফ। যাই বল, ওই দিনগুলো কিন্তু দারুণ ছিল। হ্যাঁ, তারপর তোরা কোথায় চলে গেলি বলতো? ভাগ্যিস ফেসবুক ছিল, না হলে তো খুঁজেই পেতাম। আসলে তুই তো জানিস বাবা ইন্ডিয়ান রেলওয়েতে ছিল, বদলির চাকরি, তাই আমরা কানপুর চলে এসেছিলাম। তোরা যাওয়ার কিছুদিন পর আমরাও কলকাতা ছেড়ে ইউএস চলে আসি। বাবার কাছে শুনেছি। বাই দ্য ওয়ে, ব্রোকারকে ফোন করেছিস? হ্যাঁ রে, বাট সুইচ অফ। চল না, পৌঁছে দেখা যাবে। জানিস, এই হাভেলি আমায় বিক্রি করতেই হবে। আমি ছাড়া তো আর কেউ নেই। এটা একটা হেডেক হয়ে যাচ্ছে। হ্যাঁ রে, সামনে এত ভিড় কেন রে? সেটাই ভাবছি। দাঁড়া, একবার জিজ্ঞাসা করি। ओ भैया, इतना भीड़ क्यों है? एक्सीडेंट। पुलिस आ गए। मौसम का जो हाल है, आप लोग बाइक से जा सकते हो। थैंक यू भैया। ভাই, একটু চা খেলে হতো না? ইয়েস ব্রো, আমিও মনে মনে ঠিক এই কথাটাই ভাবছিলাম। চল, সামনে ওই যে একটা গুমটি দেখা যাচ্ছে, ওখানে দাঁড়াবো। भैया 2 चाय दीजिए। মাটির ভাড়ে গরম চা, একদম পারফেক্ট এই ওয়েদারে। দাদা কি বাঙালি নাকি? হ্যাঁ, আপনিও? আরে হ্যাঁ, আমাদেরও আদি বসত কলকাতায়। আসুন না, আসুন না, এখানে বসুন না। এই বাবুকে জায়গা ছোট। না না, আপনারা বসুন, আমরা তো সারাটা পথ বসেই এসেছি। তা আপনারা এসেছেন কোথা থেকে? গুড়গাঁও। ও, ওখানে কোথায় যাবেন?
হিসারে পুরানি হাভেলি। কি কি বলছেন? এত রাতে বড়মার থানে? আরে না না, বড়মার থান নয়, পুরানি হাভেলি। ওটাই তো বড়মার থান। আপনারা আগে গিয়েছেন ওখানে? না, এই প্রথম। সাবধানে যাবেন। কেন? না না, কিছু না। কিরে চল, এখন অনেকটা পথ। হ্যাঁ চল। এই লোকটা এমন বললো কেন বলতো? চল না ভাই, কাছে কোনো হোটেল বা লজে গিয়ে উঠি, কাল সকালে না হয়। আরে আমি সিরিয়াস। ভয় পেলি নাকি রে? ডোন্ট ওয়ারি ব্রো, আমি আছি তো। হ্যাঁ, সেটাই সব থেকে বেশি ভয়। সেরকম হলে গাড়িতেই ঘুমিয়ে নেব। হুম। আরে চল, আগে তো গিয়ে দেখি কোথায় আছে সেই পুরানি হাভেলি। জানিস, ওই বাড়িতে আমি কোনোদিন যাইনি। মা চাইতেন না যে আমি বা বাবা ওখানে যাই। বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন, তাও প্রায় 10 বছর হয়ে গেল। না হলে এখানে আসতেই দিতেন না, তাই আর কখনো আসা হয়নি। হুম। কিন্তু ওই স্বপ্নটা আমাকে। স্বপ্ন? কি স্বপ্ন? কি বলছিস? পরিষ্কার করে বল। না না, কিছু না। ও, ওখানে কিছু একটা আছে জানিস তো, যা আমাকে খুব টানে। বাবা বলেছিলেন একদিন হঠাৎ করে নাকি হাভেলিতে আগুন লেগে যায়, আমাদের সব আত্মীয়রা মারা যান। কারণটা আজও অজানা। বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। ডেসক্রিপশনে দেওয়া লিংক ফলো করে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নতুন চ্যানেল আড্ডাবাজ প্রাইম। আজ আড্ডাবাজে আপনার জন্য অনিন্দিতা নাথের লেখা গল্প বড়মার থান। আজকের গল্প পরিবেশনায় সহযোগিতা করেছে অডিও ভিউ ইউটিউব চ্যানেল। অনিন্দিতা নাথ বর্তমানে গুড়গাঁও নিবাসী। জন্ম উত্তর 24 পরগনার সোদপুরে। লেখালেখি শুরু 2017 সালে। বিভিন্ন পত্রপত্রিকায় ইতিমধ্যে তার লেখা প্রকাশিত হয়েছে। এবছরের শুরুতে পালক পাবলিকেশন থেকে একক সংকলন ত্রাসের ঘর প্রকাশিত হয়েছে। গল্প পাঠে সৌমেন। বিভিন্ন চরিত্রে প্রদীপ্ত, সৌম, আস্তিক, গৌরী, রিপন এবং আমি মলয়। প্রচ্ছদ রৌমজিদ। নির্দেশনা এবং নেপথ্য সঙ্গীত মলয়। শুরু হচ্ছে বড়মার থান। হাইওয়ে ছেড়ে বড় রাস্তায় উঠেছি। কথা বলতে বলতে রাস্তার উপরের বোর্ডে দেখি হিসার আর 1 কিলোমিটার দূরে। অন্ধকারে নিমজ্জিত জায়গাটা, গাছগাছালি ছাড়া বিশেষ কিছুই দেখা যাচ্ছে না। শীতের রাতে জনমানবহীন রাস্তায় হঠাৎ এক বৃদ্ধ পাঁড় মাতালের দেখা পেলাম। ভাইয়া, ও ভাইয়া, পুরানি হাভেলিটা কোন দিকে? হ্যাঁ, সামনের রাস্তা থেকে ডান দিকে ঘুরে গেলে সাদা কাঠের জঙ্গল আছে, ওখানে বড়মার থান, তার পাশেই আছে পুরানি হাভেলি। থ্যাংক ইউ। মাতাল হলেও ব্যাটা সঠিক রাস্তা বলেছে। খানিক দূর যেতে সত্যি সত্যি দেখলাম সাদা কাঠের জঙ্গল। অমিয়র খুব ইচ্ছা ছিল সেই রাতেই হাভেলিতে যাওয়ার, কিন্তু সাপখোপের ভয়ে আর এগোতে সাহস পেল না। আমিও খানিক স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেই রাতে গাড়িতে বিশ্রাম নেব ঠিক হলো। সারা দিনের খাটুনিতে আমরা খুবই ক্লান্ত। পার্কিং লাইট জ্বালিয়ে গাড়িতেই ঘুমোচ্ছি। এমন সময় কাঁসর ঘণ্টার শব্দে আমাদের ঘুম ভাঙে। হাত ঘড়িতে তাকিয়ে দেখি ভোর 5টা বাজে।
সুকান্তদা, এই সুকান্ত, শব্দটা জঙ্গলের ভিতর থেকে আসছে না? চল তো দেখি কি হচ্ছে। কাঁসর ঘণ্টার সাথে সাথে ধূপের সুন্দর গন্ধ আসতে থাকে। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে জঙ্গলের ভিতর ঢুকলাম। তখনও পূবের আকাশ লাল হয়নি, আকাশে একফালি চাঁদ কালো মেঘের আড়ালে, কিন্তু বৃষ্টিটা বন্ধ। সব মিলিয়ে আঁধারি পরিবেশ। জঙ্গলের ভিতর একটা বড় বট গাছ, তার ঝুড়ি নেমে গেছে বহু দূর। চারপাশে অশ্বত্থ, শাল, পিয়াল, শিমুল, নিম, আরও নাম না জানা কত গাছ। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক। খুব অদ্ভুত পরিবেশ। কাঁসর ঘণ্টার শব্দটা শুনতে পাচ্ছি, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। খানিকটা হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম বটগাছটার সামনে। কি প্রকাণ্ড! অন্ধকারে মনে হচ্ছে কোনো দানব। খানিকটা সময় পার হতে অন্ধকারটা চোখে সয়ে গেল। বটগাছটার দিকে ভালো করে দেখে কেঁপে উঠলাম আমরা। বটগাছের ডালে ডালে ছোট ছোট পুতুল ঝুলছে। বেশ ভয় ভয় করছে। এত অন্ধকারে জঙ্গলের মধ্যে আসার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সামনে এগোতে যাব, এমন সময় জঙ্গলের ভিতর থেকে কেউ বলে উঠল, কোথা থেকে আসছো তোমরা? এই জঙ্গলে কি করছো? কে আপনারা? এবারই আমার ঠাকুরদার, তাই। আচ্ছা, ওই গাছে এতগুলো পুতুল ঝুলছে কেন? এই গ্রামের এটাই নিয়ম। ওই গাছে বড় মা আছে। বড় মাকে পূজা না দিলে আমাদের বাড়ির বাচ্চারা পৃথিবীর আলো দেখবে না। কি কি বলছেন? সব এই বাড়ির অভিশাপ। এই বাড়ি অভিশপ্ত। এই বাড়ির কোনো মানুষ বেঁচে নেই। একটা গোটা গ্রামকে খেয়ে নিয়েছে এই বাড়ির অভিশাপ। কয়েক বছর আশেপাশের এলাকা বাঁধা হয়ে গিয়েছিল। বড় মার থানে পূজা না দিলে আমার বাচ্চাটাও বাঁচবে না। বটগাছটার দিকে ভালো করে তাকিয়ে দেখি একটি 25-26 বছরের মেয়ে হাতে একটা পুতুল নিয়ে গাছের ডালে বাঁধছে। সাথে সাথে চলছে মন্ত্রোচ্চারণ, কাঁসর ঘণ্টার শব্দ। মেয়েটিকে ভালো করে দেখে বুঝলাম মেয়েটি অন্তঃসত্ত্বা। এই অঞ্চলের মানুষের বিশ্বাস বা অন্ধবিশ্বাস যাই হোক, এটুকু বুঝলাম যে অমিয়দের বাড়িতে কিছু একটা সমস্যা ছিল। আমার মনে তখন একটাই প্রশ্ন, বড় মা কে? লোকগুলো পূজা অর্চনা শেষে চলে গেল। বটগাছের পিছনে খানিকটা এগিয়ে দেখি এক বিশাল ভবন। 3 তলা বাড়ির প্রায় বেশিরভাগ অংশই ভেঙে পড়েছে। বুঝলাম এটাই অমিয়দের পুরানি হাভেলি। ইতিমধ্যেই পূবের আকাশে লাল আভা ফুটেছে, পাখিরা ডাকছে, ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। হাভেলির সামনের দিকে বড় একটা লোহার ভগ্নপ্রায় গেট, শান বাঁধানো পুকুর। হাভেলির নিচের তলা থেকে একজন মানুষের কাশির শব্দ শুনতে পেলাম। এই যে ওরা বললো কেউ বেঁচে নেই, তাহলে কার শব্দ এটা? তাই তো। দিনের বেলাতেও জায়গাটা বেশ নিস্তব্ধ। ঘরের দরজাটা ভেজানো, তাতে হালকা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ঘরটা থেকে একটা বিকট পোড়া গন্ধ নাকে এসে লাগলো। বহু পুরনো বাড়ি, তার উপর অগ্নিদগ্ধ, বেশ খারাপ অবস্থা। শীতের সকালে বাইরে মিঠে রোদ উঠলেও ঘরটা একেবারে অন্ধকার, ইলেকট্রিসিটিও নেই। চৌকির পাশে একটা মোমবাতি নিভু নিভু করে জ্বলছে। ভিতরে ঢুকে দেখি এক অশীতিপর বৃদ্ধা একটা চৌকির উপর উল্টো দিক করে বসে আছেন। ধবধবে সাদা পিঠ খোলা চুল। অমিয় দরজায় কড়া নাড়ল। জুলজুলে চোখে বৃদ্ধা আমাদের দিকে একবার তাকিয়ে আবার পিছন ফিরে বসলেন। ওনার পরনে ময়লা শাড়ি, মুখের চামড়া কোঁচকানো, পুরো শরীরে পোড়ার দাগ স্পষ্ট, আগুনের তাপে ঝলসানো চামড়া, চোখ দুটো কোটরের ভিতর ঢোকানো। শুনছেন? বলছি, আমি অমিয় রায়, অরূপ রায়ের ছেলে। অমিয়র কথা শুনে বৃদ্ধা আমাদের দিকে ফিরে তাকালেন। ক্ষণক্ষণে গলায় বললেন, খোকা
এসেছিস এসেছিস বাপ, মাঝে কবে থেকে তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, কিন্তু আমার মা তো অ্যাক্সিডেন্টে। আমি অমিয়র হাতে চিমটি কেটে থামতে ইশারা করলাম। ও চুপ করে গেল। কিছু পরে বৃদ্ধা ওই ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গেলেন। আমরাও পিছু পিছু গেলাম। ঘরের জানালাগুলো ভগ্নপ্রায়। তার ভিতর দিয়ে বটগাছের ঝুড়ি এসে নিজের শাখা প্রশাখা বিস্তার করেছে। পুরো ধুলোর আস্তরণ ঘরের মেঝেতে, মাকড়সার জালে ভরা। ঘরের দেওয়ালে একটা আয়তাকার কিছুর উপর কাপড় চাপা দেওয়া। বৃদ্ধা কাপড়টি সরিয়ে দেন। একজন অপূর্ব সুন্দরী মহিলার ছবি। খুব অদ্ভুত ব্যাপার, হাভেলিতে আগুন ধরে সব নষ্ট হয়ে গেছে, তবুও এই ছবির উপর একটা পোড়া দাগ নেই। নিচের ঘরগুলো দেখে উপরের তলায় গেলাম। দুটো ঘর বসবার যোগ্য, বাকি ঘরগুলো সব ভেঙে পড়েছে। হঠাৎ ঘাড় ঘুরিয়ে দেখি সেই বৃদ্ধা আর নেই। কাল রাত থেকে বিশেষ কিছুই খাওয়া হয়নি, বেশ খিদে পেয়েছে। আমরা ঠিক করলাম পাশের কোথাও গিয়ে চা জল খাবার খাবো। আর এখানকার একজন বিহারি দালাল ওই সুকরামের সাথেও দেখা করতে হবে, যে অমিয়কে আশ্বস্ত করেছে এই বাড়িটা বিক্রি করিয়ে দেবে। বেরিয়ে পড়লাম। কিছু দূর যেতেই সোনাগাঁও, ওখানের একটা দোকান থেকেই খেয়ে নিলাম। সুকরামের সাথেও দেখা হলো। সে বিক্রির আশা দিল, কিন্তু 10% দালালি চাই। যা পাওয়া যায় তাই সই। সোনাগাঁও থেকে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেল। আসার সময় রাতের খাবার কিনে নিয়েছি। যাই হোক, আজ রাতে থেকে কাল ফিরে যাব। খদ্দের পাওয়া গেলে সুকরাম খবর দেবে, তখন দেখা যাবে। দোতলার একটা ঘরে বড় একটা খাট রাখা আছে। কোনো রকম একটু পরিষ্কার করে ওই ঘরেই রাত কাটাবার ব্যবস্থা করলাম। রাতে খেয়ে ওপরের ঘরে বিশ্রাম নিচ্ছি। সোনাগাঁও থেকে ফেরার পর ওই বৃদ্ধাকে আর দেখতে পাইনি। মনে মনে ভাবলাম কোথাও গেছে হবে কাছে পিঠে। মাঝরাতে দরজায় দুবার ঠকঠক করে আওয়াজ হলো। মনে হলো বাইরে থেকে কেউ নরম হাতে দরজায় চাপড় মারছে। হয়তো আরও আগে থেকেই আওয়াজটা হচ্ছে। আমার যখন ঘুম ভাঙল তখন দুবারই শব্দটা শুনলাম। খাটের উপর উঠে বসে দু হাতে চোখ কচলাতে কচলাতে অমিয়কে ডাকলাম। অমিয়, এই অমিয়, কিরে? এই অমিয়, কিরে? এত রাতে আবার কে এলো? বুড়িমা না তো? রাত 1টা বাজে। বাইরে তখন ঝড়ের চোখ রাঙানি, মেঘের তীব্র গর্জন। পাশে কোথাও যেন বিকট শব্দে বাজ পড়ল। বুকের ভেতরটা চমকে উঠল। যেদিন থেকে এসেছি সেদিন থেকে এই রাক্ষসে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ভালো করে চোখ রোগড়ে পাশে তাকালাম। অমিয় ঘুমিয়ে আছে, কোনো সারা শব্দ নেই, যেন মরা পড়ে আছে। গায়ে হাত দিয়ে দেখলাম চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, তাই নিঃশ্বাস প্রশ্বাসের শব্দও আসছে না। কয়েকবার ধাক্কা দিলাম অমিয়কে। হেই হেই, শুনছিস? কিরে? কি হলো আবার? কি হয়েছে এত রাতে? অমিয় আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ চুপচাপ, শব্দটা আর নেই। ঢুলুঢুলু চোখে যেই চাদরের নিচে ঢুকতে যাব, ঠিক তখনই আবার দরজা চাপড়ানোর আওয়াজটা কানে এলো। বিরক্ত হয়ে এবার বিছানা ছেড়ে উঠে পড়লাম। বালিশের নিচে থেকে হাতড়ে হাতড়ে টর্চ লাইটটা খুঁজে পেলাম। সুইচটা টিপতেই সারা ঘর আলো। খাট ছেড়ে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলে বাইরে তাকাতেই এক রাশ ঝোড়ো হাওয়া বৃষ্টিকে সঙ্গে করে এনে মুখে ঝাপটা মারল। ঘুটঘুটে কালো অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। বিদ্যুতের ঝলকানি থামতেই আবার সেই নিকষ কালো অন্ধকারে ঢেকে যাচ্ছে সারা ঘর। টর্চ জ্বালাতেই টানা লম্বা বারান্দায় কই কেউ নেই তো। টর্চ জ্বালিয়ে সিঁড়ির মুখ পর্যন্ত গেলাম। নিচের তলায় নামার সিঁড়ির মুখ থেকে একটা সিঁড়ি ডান দিক দিয়ে ঘুরে উপরের ছাদে উঠেছে। সিঁড়ি দিয়ে নেমে নিচের তলায় টর্চের আলো ফেললাম। পরিষ্কার দেখা গেল সব।
না, নিচের বারান্দায়ও কেউ নেই। তবে তবে কে দরজা ধাক্কালো? টর্চটা নিভিয়ে আবার উপরে উঠে এলাম। দরজার কাছে আসতেই আঁতকে উঠলাম। ঘরের ভেতর অমিয়র অস্পষ্ট গোঙানোর আওয়াজ। জোর পায়ে ঘরে ঢুকে টর্চ জ্বালালাম। অমিয় উঠে বসেছে, হাতের একটা আঙুল উঁচু করে ঘরের ডান কোণের জানলার দিকের বটগাছটার দিকে তাক করে বসে আছে। মুখ দিয়ে অস্ফুট আওয়াজ বেরোচ্ছে। মুখ দেখে মনে হচ্ছে কোনো কিছু দেখে সে খুব ভয় পেয়েছে। ছুটে গিয়ে ওর পাশে গিয়ে বসলাম। কি 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 ওখানে? সেই স্বপ্ন আমাকে ডাকছে। ওখানে ওই ছবির ওই মহিলা দাঁড়িয়েছিল, হাসছিল জানিস আমার দিকে চেয়ে। তোকে ডাকতেই আবার জানালা দিয়ে বেরিয়ে ওই বট গাছে মিশে গেল। কই কই দেখি, কিছুই তো নেই। হ্যাঁ রে, আমি সত্যি বলছি, বিশ্বাস কর। ওখানে ওখানে কেউ দাঁড়িয়েছিল রে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো সব তোর চোখের ভুল, মনের ভ্রম। আমি বাইরে গিয়ে নিচের তলা পর্যন্ত দেখে এসেছি, কেউ কোথাও নেই। না না, তা কি করে হয়? আমি নিজের চোখে দেখেছি। টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট ধরালাম। মাথাটা খুব ভারী হয়ে আছে। খাবি একটা? না, একটু ঘুমোই। চাদরটা টেনে আবার শুয়ে পড়ল আমিও। বাইরে ঝড়ের দাপট একটু কমেছে, কিন্তু বিদ্যুতের ঝলকানি আর বৃষ্টির ধারা সেই একইভাবে অব্যাহত। হাতের ঘড়ির উপর টর্চের আলো ফেললাম। রাত 2টো বেজে গেছে। চোখের ঘুম ভাবটা আর নেই, অনেক আগেই চলে গেছে। চেয়ারে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভেঙে দেখি অমিয় ঘরে নেই। টর্চটা বিছানার উপর ছিল, সেটাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। চার্জের অভাবে মোবাইলটাও দেহ রেখেছে। কোনো মতে হাতড়ে হাতড়ে ঘরের বাইরে এলাম। বৃষ্টিটা ততক্ষণে থেমেছে, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের গায়ে যেন সাদা রঙের শিরা উপশিরা এঁকে দিয়ে যাচ্ছে। সেই আলোতেই দেখি অমিয় জঙ্গলের মাঝখানে বসে আছে, বটগাছটার সামনে। দৌড়ে গেলাম ওর দিকে, কিন্তু কিন্তু কিছুতেই আমি বটগাছটার সামনে যেতে পারছি না। কেউ যেন সর্বশক্তি দিয়ে আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমার গলা দিয়ে শব্দ বের হলো না। সব আওয়াজ গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে। বটগাছটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখি একটা ছোট নীলাভ আগুনের গোলা ভাসমান। অমিয় বিড়বিড় করে কিছু বলে চলেছে। আগুনের গোলাটা ধীরে ধীরে অমিয়র চারপাশে বিস্তৃত হচ্ছে। অমিয়র শরীর তাতে পুড়ছে না। দিব্যি এক জায়গায় বসে আছে। একটু একটু করে আমার স্নায়ু দুর্বল হচ্ছে। বুঝতে পারছি কি হতে চলেছে ওর সাথে। আমার খুব অসহায় লাগছে। কিন্তু কোথায় যাব? কার কাছে সাহায্য নেব আমি? মনে হচ্ছে সারা পৃথিবীতে কেউ নেই। আমি একা। কেউ নেই। না 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 না, এভাবে আমি ওকে শেষ হতে দেব না। না, শেষ হতে দেব না। একটা চেষ্টা আমায় করতেই হবে। হ্যাঁ, চেষ্টা আমায় করতেই হবে। আমি চেষ্টা করবই, কিন্তু কি করব? অনেক কষ্টে চিৎকার করলাম, হেল্প! কেউ আছেন? হেল্প! প্লিজ বাঁচান! কেউ আছেন? হেল্প! আমার চিৎকার জঙ্গলের মধ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। না, কেউ নেই। কেউ আসবে না আমাকে বাঁচাতে।
ততক্ষণে আগুনের গোলাটা বেশ বড় আকার ধারণ করেছে। অমিয়র আধা শরীর তাতে ঢাকা। শুকনো পাতার খচখচ শব্দ। আধারটা খানিকটা সয়ে গেছে চোখে। তাকিয়ে দেখি সেই বুড়ো পাড় মাতাল। মানুষ যখন ডোবে খড়কুটোকেও আশ্রয় করে, আমাদের এখন সেই অবস্থা। আমাদের বাঁচান, আমাদের বাঁচান, বাঁচান, আমাদের আমাদের বাঁচান। আমার কথাটা লোকটার কানে গেল কিনা জানি না, এক দৃষ্টে তাকিয়ে আছে অমিয়র দিকে। হঠাৎ বলে উঠলেন, নন্দিনী, কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো নয়। ছেড়ে দাও ওকে। কথাটা বলা মাত্রই আগুনের গোলাটা নিভে গেল। একটা ছায়ামূর্তি নেমে এলো গাছের উপর থেকে। সকালে যে ছবিটা দেখেছি হুবহু সেই রকম। অমিয়র চারপাশে কয়েকবার ঘুরপাক খেয়ে আবার হাওয়ায় মিলিয়ে গেল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে আছি। অমিয় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। অমিয়কে ধরে ঘরে নিয়ে শোয়ানো হলো। খানিক পরে ওর জ্ঞান ফেরে, কিন্তু কিছুই মনে নেই ওর। আমার মুখে সব ঘটনা শুনে অমিয় অবাক হয়ে যায়। দরজার বাইরে সেই ভদ্রলোক দাঁড়িয়ে। ওনাকে দেখেই আমার মনে হাজারো প্রশ্নের ভিড়। ধীর পায়ে ভিতরে এসে অমিয়র মাথায় হাত রেখে বললেন, কেমন আছো এখন? ঠিক লাগছে তো? আপনি? আমি রথিন মণ্ডল। সব বলবো, আগে বলো তো তোমার নাম কি? তোমার বাবার নাম কি? অমিয় রায়। আমার বাবা স্বর্গীয় অরূপ রায়। কি? অরূপ রায় মারা গেছে? কবে? কিভাবে? হ্যাঁ, মানে আপনি আমার বাবাকে চেনেন? প্রায় বছর 10 আগে কার অ্যাক্সিডেন্টে বাবা মা। থাক থাক, আর বলতে হবে না। আপনি কি এখানেই থাকেন? নন্দিনীকে ওই বটগাছে কি আছে? বলবো, সব খুলে বলবো। আচ্ছা, কাল সকালে যখন এসেছিলাম একজন বৃদ্ধা মহিলা ছিলেন এই বাড়িতে। কই, তাকেও তো আর দেখতে পাচ্ছি না। কোন বৃদ্ধ মহিলা? কাকে দেখেছ? এই ঘরে ছিলেন। আমাদের কাল বাড়িটা উনিই দেখিয়েছেন। রথিনবাবুকে নিয়ে আমরা পাশের ঘরে গেলাম, যেখানে সেই মহিলার ছবিটা ছিল। আজও সেইভাবেই কাপড় দিয়ে ঢাকা ছবিটা। কাপড়টা সরাতেই দেখি ছবিটাতে সেই সুন্দরী মহিলার বদলে সেই বৃদ্ধার ছবি। সারা শরীরে একইভাবে পোড়া দাগ, মুখে বলিরেখা, কোঁচকানো ঝলসানো চামড়া। অমিয় দেখে চিৎকার করে ওঠে, এ কি? এই ছবিটা তো কাল ছিল না। আমরা তো অন্য ছবি দেখেছি। ওনার সাথেই তো আমরা এই ঘরে এসেছিলাম। বুঝেছি, নন্দিনী নিজেই তোমাদের এখানে ডেকে এনেছে। কি? না না, এই জায়গায় আর এক মুহূর্ত নয়। সুকান্ত, চল, আমরা এক্ষুনি গুরগাঁও রওনা দেব। পারবে না, কিছুতেই পারবে না। যতক্ষণ নন্দিনীর ইচ্ছে পূরণ না হয়, তোমরা এখান থেকে বেরোতে পারবে না। ইচ্ছা? কোন ইচ্ছার কথা বলছেন? আর কে এই নন্দিনী? কি সম্পর্ক আমার সাথে তার? কই, বাবার মুখে তো এই নাম কোনোদিন শুনিনি। শান্ত হও, সব বলছি। অনেক বছর আগের কথা। এই বাড়িতে তখন রুদ্রপ্রতাপ রায় তার পুরনো পরিবার নিয়ে থাকতেন। জমিদার না হলেও সবাই অবস্থাপন্ন বাঙালি বাবু বলে সম্মান করতেন। রুদ্রবাবুর 3টি সন্তান, অরূপ, রতন আর নন্দিনী। 2 ছেলেই পড়াশোনা শেষ করে ব্যবসা সামলাচ্ছে। অরূপ রায়ের বিয়ে হয় কলকাতায়, রতন বিয়ে করে বর্ধমানে। নন্দিনীর তখনও বিয়ে হয়নি। 2 দাদার থেকে বয়সে অনেকটা ছোট। বছর ঘুরতেই রতনের ঘরে যমজ মেয়ে হলো, কিন্তু অরূপ তখনও
সন্তানহীন। অনেক ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। আমার বাবা ছিলেন এই রায়বাড়ির ড্রাইভার। বয়সের ভারে বাবা আর কাজটা করে উঠতে পারছিলেন না। তখন রুদ্রবাবু আমাকে বাবার জায়গায় কাজে বহাল করেন। আমার কাজ ছিল নন্দিনীকে কলেজে ছেড়ে দিয়ে তারপর রুদ্রবাবুর সাথে গাড়ি নিয়ে বেরোনো, আবার বিকেলে নন্দিনীকে কলেজ থেকে নিয়ে আসা। এই যাতায়াতের মধ্যেই আমাদের বন্ধুত্বটা গড়ে ওঠে। কিছুদিনের মধ্যে সেটা প্রেমের দিকে এগোয়। বাড়িতে এই নিয়ে কেউ কিছু জানতেন না, কিন্তু ব্যাপারটা বেশি দিন চাপা থাকলো না। রুদ্রবাবু আমায় চাকরি থেকে বের করে দেন। নন্দিনীও নজরবন্দি হলো। কিন্তু ততদিনে আমাদের সম্পর্কটা অনেক দূর গড়িয়েছে। কিছুদিন পর নন্দিনী বুঝতে পারে আমাদের সন্তান আসতে চলেছে। এই ব্যাপারটা কেউ ঘুণাক্ষরেও জানতে পারেনি। কিন্তু মাস 6 পর নন্দিনীর শরীর সব সত্য উন্মোচন করল। তখন অনেক দেরি হয়ে গেছে। আমার পরিবারকে ওরা গ্রাম ছাড়া করেছে, তাই আমি কিছুই জানতে পারিনি। অনেক চেষ্টা করেও নন্দিনীর একটা খবর পাইনি। রায় পরিবার লজ্জার হাত থেকে বাঁচতে নন্দিনীকে ঘরে আটকে রাখেন। আর সারা গ্রামে এই কথাটা চাউর হয় নন্দিনী কলকাতায় গেছে পড়াশোনা করতে। ঘরে বন্ধ থাকতে থাকতে নন্দিনী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিছুদিন পর নন্দিনীর কোল জুড়ে আসে এক ফুটফুটে পুত্র সন্তান। সেই রাতে রায় পরিবার নিজেদের চরম নৃশংসতা দেখিয়েছিল। সেই দুধের শিশুকে কাঁচের গুঁড়ো মেশানো দুধ খাইয়ে মেরে ফেলার বন্দোবস্ত করে। পরিবারের চাপে অরূপ কিছু বলতে পারেনি, কিন্তু একটা ফুলের মতো শিশুকে মেরে ফেলতে তার মন চায় না। সন্তান না থাকার কষ্টটা সে জানে। নন্দিনী তখন শারীরিক ও মানসিকভাবে চরম অসুস্থ। রতন সেই রাতে নন্দিনীর ছেলেকে চুরি করে নিয়ে আসে, কিন্তু তাকে মেরে ফেলতে পারে না। অরূপ আর তার স্ত্রী অনেক কষ্টে বুঝিয়ে বলে যে তারা কলকাতায় একটা অনাথ আশ্রমে বাচ্চাটাকে দিয়ে আসবে। সেই রাতেই অরূপ আর তার স্ত্রী নন্দিনীর সন্তানকে নিয়ে কলকাতায় চলে যায়। ওরা আর ফেরেনি হিসারে। বাচ্চাটাকে কোনো অনাথ আশ্রমে দেয়নি, নিজেদের সন্তান রূপে আগলে রাখে ওরা। সন্তান হারিয়ে নন্দিনী তখন বদ্ধ উন্মাদ। ঘর থেকে ছাড়া পেয়ে রতনের 2 মেয়েকে হত্যা করে। পরদিন সকালে নন্দিনীর শরীরটা ওই বট গাছের ডালে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। কেউ কি খুন করেছিল না নিজেই আত্মহত্যা করেছে সে কথা আমার অজানা। রায়বাড়িতে তখন সুখের ছায়া। রতন নিজের 2 মেয়েকে হারিয়ে পাগলের মতো হয়ে যায়। নন্দিনীর শেষকৃত্য রায় পরিবার করেনি। পরে গ্রামের লোকেরা মিলে দাহ করবার ব্যবস্থা করে। অপঘাতে মৃত্যু, তাই 3 দিনে শ্রাদ্ধ করতে হবে। শ্রাদ্ধের আগের দিন রাতে রায়বাড়িতে ভয়াবহ আগুন লাগে। কেউ বাঁচেনি, কেউ না, সব শেষ হয়ে যায়। তারপর থেকে এই গ্রামে মহামারী লাগে। একের পর এক বাড়িতে শিশু মৃত্যু হতে থাকে। ধীরে ধীরে পুরো গ্রাম খালি হয়ে যায়। অনেক লোকেরা রাতে এই জঙ্গলে এক মেয়ের আর বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছে। তারপর থেকেই ওই গাছে পুতুল বেঁধে রেখে দেওয়ার প্রথা চালু হয়। শিশু মৃত্যুও বন্ধ হয়ে যায়।
এই গ্রামের সব অন্তঃসত্ত্বা মহিলা ওই গাছে পুতুল বেঁধে রেখে যান। সেই থেকে এই জায়গা বড় মার থান। নন্দিনীর অতৃপ্ত আত্মা আজও তার সন্তানের পথ চেয়ে আছে। কথাগুলো শুনে অমিয়র দু চোখ ভরে গেছে জলে। অস্ফুট কণ্ঠে বলল, আপনি আপনি কি আমার বাবা? না, আমি তোমার বাবা নই। অরূপবাবু তোমার বাবা, যিনি তোমাকে সেদিন থেকে আগলে রেখেছেন। আমি শুধু তোমার জন্মদাতা মাত্র। আমায় বাবা বলো না। বাবার কোনো দায়িত্ব আমি পালন করতে পারিনি। সারা ঘরে এক বিষণ্ণ নিস্তব্ধতা। আমি কি করব এই পরিস্থিতিতে বুঝতে পারছি না। অমিয়কে সান্ত্বনা দেবার মতো ভাষা আমার নেই। রথীনবাবু বলেন, নন্দিনী অনেক বছর ধরে তোমার জন্য অপেক্ষা করেছে। ও তোমাকে ওর কাছে নিয়ে যেতে চায়, কিন্তু আমি থাকতে তো কিছুতেই হতে দেব না। তোমরা এই ঘরেই থাকো, আমি সব ব্যবস্থা করছি। আমি না আসা অবধি এখান থেকে বের হবে না। রথীনবাবু চলে গেলেন। আমরা সেই ঘরে ঠায় বসা। মনটা খুবই ভারাক্রান্ত। কিছুদিন আগে আমাদেরও যে একটা অন্য জগৎ ছিল, সেটা ভাবতে গেলে এখন অবাক লাগে। শুধু মনে হচ্ছে যুগ যুগ ধরে আমরা এখানে বন্দী হয়ে আছি। ঘণ্টাখানেক পরে রথীনবাবু ফিরে আসেন, সঙ্গে একজন ভদ্রলোক। আমাদের দিকে তাকিয়ে বললেন, ইনি কাল ভৈরব মন্দিরের পূজারী। লোকটির পরনে কমলা রঙের পাঞ্জাবি, কালো রঙের ধুতি, কপালে কালো টিকা, গলায় বিভূতি। অমিয়কে দেখে বলেন, আমি সব শুনেছি। মন শক্ত করো। তুমি তোমার মার শেষকৃত্য সম্পন্ন করতে যাচ্ছ। ঈশ্বরের কাছে প্রার্থনা করো মার মুক্তি হোক। যেভাবেই হোক সন্ধ্যের আগে আমাদের এই কাজ শেষ করতে হবে। পূজারি আমাদের নিয়ে সেই বটগাছের সামনে বসতে বললেন। লাল সিঁদুর দিয়ে পুরো জায়গাটায় একটা গোলাকার বৃত্তের আকারে রেখা টেনে দিয়ে বললেন, এর বাইরে কেউ যাবে না। রথীনবাবু ঘর থেকে সেই ছবিটা নিয়ে আসেন। ছবিটার সামনে একটা বড় আয়না রাখা হয়। পূজারি আমাদের সাবধান করে দিয়ে বলেন, তোমরা ভুলেও ওই আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখবে না। বটগাছের নিচে যজ্ঞের ব্যবস্থা হয়। পূজারি মন্ত্র পড়ছেন। চারিদিক শান্ত। ঠান্ডা হাওয়া ধীরে ধীরে বইছে। বৃষ্টিটাও থেমে গেছে। অমিয় বড্ড চুপ হয়ে গেছে, মনে মনে মন্ত্রোচ্চারণ করছে। যজ্ঞ শেষে পূজারি বলেন, সাবধান, এইবার আমি তোমার মাকে ডাকছি। তুমি শক্ত হও। মাকে বলবে, মা তুমি ফিরে যাও। আয়নার উপরে 6টা বিন্দু এঁকে একে অপরের সঙ্গে যুক্ত করে রেখা টানলেন, ঠিক ষড়ভুজ আকৃতির। অমিয়কে বলেন, আমিও চোখ বুঝে তুমি ঠিক এই ষড়ভুজের মধ্যেখানে তোমার অনামিকা রাখো। এক মনে মাকে স্মরণ করো। কথা মতো অমিয় তাই করল। পূজারি এবার যেটা বললেন সেটা শুনে আমার মনে ভয়ের উদ্রেক হলো। তোমার মা অনেক বছর ধরে অতৃপ্ত। মা চাইবেন তার সন্তান তার কাছে থাকুক, কিন্তু এক্ষেত্রে তোমাকেই তোমার মাকে বোঝাতে হবে ফিরে যাবার জন্য। ওতেই মুক্তি, ওতেই শান্তি। অতৃপ্ত আত্মা একবার যখন এসেছে চেষ্টা করবেই কাউকে সঙ্গে নিয়ে যেতে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, বাকি কাল ভৈরবের ইচ্ছা। আবারও বলছি, ভুলেও আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখবে না। বটগাছের পাতাগুলো জোরে জোরে নড়ে ওঠে। হাওয়া বইছে না, কিন্তু কারণটা আমাদের জানা। সেই প্রকাণ্ড বটগাছের ভিতর থেকে বেরিয়ে আসে এক স্নিগ্ধ লাবণ্যময়ী নারী মূর্তির ছায়া শরীর। আমি ভয়ে কাঁটা হয়ে গেছি। অমিয়র দু চোখ জলে ভরা। মা তো মাই হয়। অমিয়র সারা শরীর জুড়ে ঘুরপাক খেতে থাকে সেই ছায়া মানবী। ওদিকে রথীনবাবু একদম নিশ্চুপ। অমিয়র মাথায় গালে অশরীরী মায়ের আদরের চিহ্ন। অমিয়র শরীরটা একটু একটু করে
নিস্তেজ হতে থাকে। বটগাছের ডালে বাঁধা পুতুলগুলো খুলে মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পূজারী গম্ভীর হয়ে নির্দেশ দেন, আমিও মাকে ফিরে যেতে বলো। আমি অমিয় মণ্ডল, রথিন মণ্ডল আর নন্দিনী রায়ের একমাত্র সন্তান। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার মায়ের আত্মার শান্তি হোক। আমার মায়ের আত্মার শান্তি হোক। কথাটা শোনা মাত্রই ছায়ামূর্তির অবয়ব বদলে যায়। সেই বৃদ্ধার রূপ ফিরে আসে। ঝোড়ো হাওয়ায় শনের নুড়ির মতো চুলগুলো উঠতে থাকে, চোখে অপরিসীম জিঘাংসা। অমিয় সেই দৃশ্য দেখে জ্ঞান হারায়। অমিয়র নিস্তেজ শরীরটা মাটিতে লুটিয়ে পড়ে। বটগাছটা অস্বাভাবিকভাবে দুলছে, মনে হচ্ছে শিকড় শুদ্ধ উপড়ে আসবে। প্রকৃতির ভয়াল ভয়ঙ্কর রূপের প্রকাশ। পূজারী বলেন, যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। অনেক বছরের অতৃপ্তি সেইভাবে যাবে না। রথিনবাবু মৌনতা ভেঙে বলেন, আমি জানি কিভাবে নন্দিনী শান্ত হবে। পুজোর থালা থেকে সিঁদুর নিয়ে ছবিটার সিঁথি রাঙিয়ে দেন। মুহূর্তেই ছায়ামূর্তি স্নিগ্ধ শান্ত হয়ে যায়। ছবিটার সামনে রাখা আয়নাটা হাতে তুলে রথিনবাবু বলেন, নন্দিনী, তুমি তো মা, অমিও আমাদের সন্তান। ওকে ছেড়ে দাও। বহু বছর আমি একা তোমার জন্য অপেক্ষা করছি। তুমি আমায় নিয়ে চলো। আমাদের আর কোনো বাধা নেই। চলো নন্দিনী, আমাকে তোমার কাছে নিয়ে চলো। আয়নাটা টুকরো টুকরো হয়ে নিজে থেকেই ভেঙে যায়। পূজারী চিৎকার করে ওঠেন, এ আপনি কি করলেন? লাল শাড়ি, লাল টিপ, সিঁথি ভরা সিঁদুর পরিহিতা নারী মূর্তি নেমে আসে রথিনবাবুর কাছে। তার ঠোঁটে তৃপ্তির হাসি। রথিনবাবুর চোখের কোলে নদী উতলে পড়ছে। সেই নদীর বাড়িধারা ঝর্ণার মতো গাল বেয়ে নামছে। কি অপরিসীম পরিতৃপ্তি দুজনের চোখে। আমরা সবাই বাকরুদ্ধ। হঠাৎ বিকট শব্দে বাজ পড়ে বটগাছের উপর। গাছটা দাউ দাউ করে জ্বলে ওঠে। সেই সাথে অমিয়র মায়ের ছায়াটা ধীরে ধীরে শূন্যে মিশে যায়। মাটিতে পড়ে থাকে রথিনবাবুর নিথর শরীর, মুখে এক অপরিসীম তৃপ্তির ছাপ। দূরে দাঁড়িয়ে আছি আমরা। পুরো জঙ্গলে আগুন ধরে যায়। জঙ্গলের বাইরে গ্রামবাসীদের ভিড়। সবাই বড় মা জয়ধ্বনি দিতে থাকে। প্রায় ঘণ্টাখানেক পর দমকলের একটা গাড়ি আসে। কিন্তু ততক্ষণে জঙ্গলের অধিকাংশ পুড়ে গেছে। চতুর্দিকে কালো ধোঁয়া আর ছাই। পুরো গ্রামের লোক অমিয়দের হাভেলির সামনে দাঁড়িয়ে। সাদা কাঠের জঙ্গল আর নেই। এখন সেখানে শুধু কালো ছাই। রথিনবাবুর দেহাবশেষও পাওয়া গেল না। তবুও কিছু নিয়ম পালন করে আমরা গুড়গাঁও ফেরার রাস্তা ধরি। ফেরার সময় ভৈরবী মন্দিরের পূজারী বললেন, এখানে আর ফিরবে না। বছর পূর্তির পর অতি অবশ্যই গয়ায় গিয়ে বাবা মায়ের পিণ্ড দান করবে। হিসার থেকে ফিরে অমিয় খুবই অসুস্থ হয়ে পড়ে। প্রায় মাস খানেকের চিকিৎসার পর সুস্থ হয়, ফিরে যায় বিদেশে। 1 বছর পর গয়ায় পিণ্ডদানের সময় আমি আবার অমিয়র সঙ্গ নিলাম। অনেক কিছু ভাবনার মধ্যে আজ মৃত্যু নিয়ে খুব ভাবি। না, মৃত্যু নিয়ে আমার কোনো ফ্যান্টাসি বা রোম্যান্টিসিজম নেই। কিন্তু আগের বছর হিসারের ঘটনাটি আমার দৃষ্টিভঙ্গিকে একেবারে বদলে দিয়েছে। বিজ্ঞানের ছাত্র হয়েও একেবারে বুক চিতিয়ে তর্ক করতে পারি না যে ভূত বা আত্মা বলে কিছু নেই। এবার আসল কথায় আসি।
প্রায় 1 বছর পর অমিয় আর আমি একসাথে। খানিকটা জোর করেই আমি ওর সঙ্গে গেলাম। আমরা এবার গয়ার পথে। অমিয়র শরীরটা খুব খারাপ হয়ে গেছে, চোখের তলায় কালি, শীর্ণ চেহারা। দেখেই বোঝা যাচ্ছে ও খুব একটা ভালো নেই। আমরা যখন গয়ায় পৌঁছলাম সময়টা ছিল ডিসেম্বর মাস। বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। একটা ছোটোখাটো হোটেলে উঠলাম। হোটেলের এক কর্মচারী আমাদের স্যুটকেসগুলো উপরে নিয়ে গেল। ছেলেটি নেপালি, কিন্তু বাংলা জানে। আমাদের কথা বলতে শুনে নিজেই যেচে আলাপ করতে আসলো। ওর নাম শেরপা শ্রেষ্ঠা, বেশ মিশুক এলো। আমি আর শেরপা কথা বলে যাচ্ছি, অমিও একেবারে চুপ। হোটেলের ঘরে ঢুকে আমি শেরপাকে ইশারা করলাম পরে আসতে। রাতে ডিনার সেরে হোটেলের ব্যালকানিতে 2 বন্ধু মিলে সিগারেটের শুক টানে মত্ত। এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, সাবজি নমস্তে, কিছু অসুবিধা হচ্ছে না তো? পিছনে তাকিয়ে দেখি শেরপা। অন্ধকারে ওর গলার স্বর শুনে আমরা চমকে উঠলাম। শেরপা আর আমি অনেকক্ষণ গল্পগুজব করলাম। অমিও কোনো কথা না বললেও শেরপার কথা মন দিয়ে শুনছে। কথায় কথায় শেরপা বলল, এখানে फल्गु नदी আছে, अक्षय बट আছে, अनेक पुरानी कहानी भी আছে। आप लोगों को मालूम है ना कि गया में क्यों पिंडदान करे? কই না তো। इसका पीछे एक पुराना कहानी আছে। उस बार क्या हुआ, राम लक्ष्मण सीता मैया গিয়েছিলেন গয়া ধামে রাজা দশরথের পিণ্ড দিতে। এবার পিণ্ডের জন্য যে চাল যা প্রয়োজন তা জোগাড় করে রাম लक्ष्मण আর ফেরে না। इधर समय भी चले जाए। वो देखे सीता मैया बालिर पिंड करे पानी दान करेছিলেন। दशरथ भी तृप्त हो गया। उधर फल्गु नदी के साक्षी मेने सीता मैया पिंड दान करेছিলেন। কিন্তু রাম लक्ष्मण ফিরলেন, फल्गु কিছু বলে না, আপন ख्याले चुप করে থাকে। सीता मैया को गुस्सा हो गया। उन्होंने अभिशाप दे दिया फल्गु को। তাই फल्गुर বুকে শুধু বালি আর বালি। আচ্ছা শেরপা, এই গয়াতে পিণ্ড দিতে হবে এমন কেন? এর পিছনে কি কারণ? না, আমি নেটে পড়েছি কর্ণাটকে গোকর্ণ বলে একটা জায়গা আছে যেখানে নাকি সাউথের লোকেরা পিণ্ডদান করে। कोई जगह ऐसा होता है साबजी, देखिए ना 45টি তীর্থবেদীতে পিণ্ডদানের নিয়ম আছে। लेकिन समय की कमी, दरिया की कमी, इसलिए तीनों जगह देने होंगे। इसके पीछे कहानी भी हुंसा। एक बार होलो की गयासुर नाम एक शक्तिशाली असुर विशाल तार चेहरा से तपस्याয় देवताओं को खुश कर दिया। से बर चाइलो যে তার মতো পবিত্র যেন কিছু না হয়। দেবতাও না ভিতর ভিতর একটু চিন্তায় পড়লো, আসলেও মে তো वो असुर ছা, কখন কি করে বসে देवतार এই मुश्किलें পড়বেন। इस बार जब सभी देवताओं ने विष्णु को शरण ली तो विष्णु ने यज्ञ का आयोजन किया और गयासुर को बोला, तुम्हार देहेर मतन पवित्र स्थान আর নাই, তোমার দেহ প্রদান করো আমার যজ্ঞের জন্য। গয়াসুর রাজি হয়ে গেল। গয়াসুরের দেহকে পাথর বানানো হলো। তাও মাঝে মাঝে গয়াসুরের দেহ কেঁপে কেঁপে উঠল। তখন বিষ্ণু স্বয়ং এসে ওনার পা রাখলেন, আর তাতে সেই কাঁপা বুঁদো হলো, আর সেই চরণের ছাপ চিরদিন থাকবে। তাও গয়াসুর বলেছিল যে তার খাওয়ার কি হবে। তখন বিষ্ণু বলেছিল, এখানে পিণ্ডদান হবে, তুমি তা আহার হিসাবে পাবে। साबजी एक कहावत है, एक दिन किसी ने भी कोई पिंडदान नहीं की, उस दिन गयासुर जग गया। जल्दी में एक पांडा पिंडदाনের ব্যবস্থা করতেই আবার সব ঠিকঠাক। সাবজি আজ অনেক রাত হয়ে গেল, এখন চলি, কাল ভোরে আবার ডিউটি আছে। আচ্ছা শেরপা, ভালো থেকো। শেরপা চলে যেতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বাজে। তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কাল ভোরে যেতে হবে প্রেতশিলাতে পিণ্ডদান করতে।
পরদিন সকাল সকাল স্নান সেরে বেরিয়ে পড়লাম। শেরপা বলেছিল স্টেশনের কাছে ভারত সেবাশ্রমের অফিস আছে, ওখানে খোঁজ করতে, ওরাই ব্যবস্থা করে দেবে। ভারত সেবাশ্রমের অফিসে গেলাম। ওই আশ্রম থেকে ঠিক করে দেওয়া পুরোহিতের সাথে আমরা হাঁটা দিলাম প্রেতশিলার দিকে। যেসব মৃত্যু অস্বাভাবিক, দুর্ঘটনাজনিত বা আত্মহত্যা, তাদের জন্য প্রেতশিলায় পিণ্ডদান করতে হয়। জায়গাটায় পৌঁছিয়ে আমার মাথা ঘুরে যাবার জোগাড়। লম্বা সিঁড়ি উঠে গেছে, প্রায় 700 সিঁড়ি। কিভাবে উঠব এতগুলো সিঁড়ি বুঝতে পারছি না। পুরোহিত মশাই বললেন, উপরে জল পাবে না, পিণ্ডদানের সরঞ্জাম আমার কাছে আছে, তোমরা চা জল খেয়ে নাও, না হলে ক্লান্ত হয়ে যাবে। আমরাও পুরোহিত মশাইয়ের কথা মতো চা খেয়ে সিঁড়ি চড়া শুরু করলাম। আমাদের চলার গতি ধীরে ধীরে কমতে থাকে। পুরোহিত মশাই বেশ কয়েক ধাপ এগিয়ে হঠাৎ পিছন ফিরে বললেন, দেখো, প্রেতশিলায় অনেক অতৃপ্ত আত্মা আছে। নিচু স্তরের আত্মা ভয় দেখাতে পারে, কোনো ডাকে কিন্তু পিছু ফিরবে না, আমার পিছনেই থাকবে। কথাটা শুনে বেশ ভয় পেয়ে গেলাম। অস্বাভাবিক মৃত্যু হলে এখানে পিণ্ডদান করতে হয়, তাই জায়গাটা একটু নিরিবিলি। কথা বলতে বলতে ওপরে উঠে এসেছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। ওপরের পরিবেশ একদম আলাদা। ঘন ধোঁয়াশাতে চারিদিক ঢেকে গেছে। সকাল না রাত বোঝার উপায় নেই। কেমন একটা চামড়া পোড়া ভ্যাপসা গন্ধ। ঠান্ডায় দাঁতে দাঁত লেগে যাচ্ছে। গাছগুলোকে দেখে মনে হচ্ছে অশরীরী পূর্বপুরুষ হাত প্রসারিত করে আছে এক ফোঁটা জলের আশায়। চামড়া পোড়া গন্ধ ক্রমশ বাড়ছে, তার সাথে আমার ভয়ও বেড়ে চলেছে। পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, এই গন্ধটা কোথা থেকে আসছে? পাশেই শ্মশান, ওখান থেকে আসছে হয়তো। তোমরা এই জায়গায় বসো। শোনো, তোমাদের কাছে জলের বোতল থাকলে যতক্ষণ না নিচে নামবে ওটা খুলবে না। নিচে নেমে ওই জল ফেলে দেবে। এখানে 1 ফোঁটা জলের আশায় অতৃপ্ত আত্মারা চারিদিকে ঘুরে বেড়ায়। পিণ্ডদানের সময় যদি অস্বাভাবিক কিছু দেখতে পারো, ভয় পাবে না। আমার ইচ্ছের বিরুদ্ধে কারোর ক্ষমতা নেই তোমাদের ক্ষতি করে, কিন্তু এই আসন ছেড়ে উঠবে না। আমরাও সম্মতি জানিয়ে বসলাম। অমিয়কে আসল কাজ করতে হবে। আমি পুরো ঘটনার সাক্ষী, তাই ওর সাথে আমিও পুজোয় বসলাম। পিতৃপুরুষ নিমন্ত্রণের পর পুরোহিত নানা মন্ত্র উচ্চারণ করে প্রেত আহ্বান করলেন। ভয়ে উৎকণ্ঠায় আমার সারা শরীর ঘামে ভিজে উঠল। আতপ চাল, জব, কলা, তিল মেখে পিণ্ড তৈরি। চাল, মিষ্টি আর ফুল বাবদ কিছু টাকা পুরোহিতের হাতে তুলে দিল অমিয়। মন্ত্রোচ্চারণ চলছে। এমন সময় পাশে তাকিয়ে দেখি কয়েকটা ধোঁয়ার কুণ্ডলী আমাদের পাশে জমা হয়েছে। ভালো করে দেখি গা শিউরে উঠল। ধোঁয়ার মধ্যে মানুষের মুখের আকৃতি হা করে রয়েছে। ভয়ে কাঁটা হয়ে গেছি, নড়ার ক্ষমতা নেই। ডিসেম্বরেও দর করে ঘামছি। আমি চিৎকার করতে যাব, এমন সময় দেখি অমিয় আর পুরোহিত আমার দিকে তাকিয়ে আছে। ওদের দেখতে যাব পাশে তাকিয়ে, দেখি কোথাও কিছু নেই। পুরোহিত আমার দিকে তাকিয়ে বলল, মন শক্ত করো, অমিয়র মা বাবার আত্মার শান্তি কামনা করো, ওসব কিছু না। পুজো শেষ করে আবার কুণ্ডের দিকে গিয়ে অমিয়কে পিণ্ডগুলোকে ওর ভিতরে ফেলতে হবে। কুণ্ড কিছুই না, বাঁধানো পুকুরের মতো। কুণ্ডর সামনে দাঁড়িয়ে অমিয় পিণ্ডগুলোকে ফেলতেই সেখান থেকে কয়েকটা হাত এগিয়ে আসলো পিণ্ড নিতে। ভয়ে 2 পা পিছিয়ে আসলাম। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু হাত ভেসে উঠেছে। চারিদিকে হঠাৎ বাতাস বইছে, শো শো শব্দ। অমিয় একটু একটু করে এগিয়ে যাচ্ছে খাদের দিকে। পুরোহিত মশাই ওকে টেনে আনতে পারছেন না। ঝোড়ো হাওয়ার ঝটকায় আমি মাটিতে পড়ে গেছি। মনে হচ্ছে শরীরের নিচে কোনো বল নেই। হঠাৎ দেখি অমিয় পিণ্ডগুলো নিয়ে নিচে ঝাঁপ দিল। এক লহমায় সব শেষ। হাজার চেষ্টা করেও শরীরটাকে নাড়াতে পারছি না। পুরোহিত মশাই অনেক কষ্টে একটু এগিয়ে গেলেন খাদের দিকে। এত জোরে হাওয়া বইছে যেন আমাদের ওখান থেকে দূরে সরিয়ে দিতে চায়। আমি ওকে এভাবে হারাতে হবে জানলে কিছুতেই ওকে গয়ায় আসতে দিতাম না।
হঠাৎ দেখি এক ধোঁয়ার কুণ্ডলী, একটা একটা মানুষের অবয়ব, মুখটা খুব চেনা, নন্দিনী রায়ের মুখ, অমিয়র মা। ধোঁয়ার উপরে অমিয়র শরীরটা ভাসছে। ধীরে ধীরে অমিয়র শরীরটা মাটির উপরে রাখল, ঠিক ঠিক মা যেমন যত্নে ঘুমন্ত সন্তানকে বিছানায় শুয়ে দেয়, সেই ভঙ্গি। অমিয়র হাত খালি, পিণ্ডগুলো সম্ভবত পড়ে গিয়েছে কুণ্ডের ভিতর। ধোঁয়ার কুণ্ডলিটা ধীরে ধীরে আবছা হতে হতে শেষে মিলিয়ে যায়। শুনছিলেন বড় মার থান। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আগামী সপ্তাহে আবারও ফিরে আসব এমনই কোনো জমজমাট গল্প নিয়ে।